আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। অনেকে হয়তো লক্ষ্য করেছেন, দেখেছেন, কিন্তু আসলে এভাবে হয়তো চিন্তা করেননি। বিএনপির একটি সমাবেশ হয়েছে এবং এটি খুব উচ্চ পর্যায়ের সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার দলের যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন বৃহত্তর বরিশাল বিভাগের এবং তার সংশ্লিষ্ট অন্যান্য এলাকার, তো তাদেরকে নিয়ে বিএনপির যে গুলশানের কার্যালয় রয়েছে, চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ে একটি বৈঠক করেছেন। তো সেই বৈঠককে ঘিরে অনেকগুলো ঘটনা, অনেকগুলো দুর্ঘটনা, অনেকগুলো শৃঙ্খলা, অনেকগুলো বিশৃঙ্খলা, এবং সেই বৈঠককে ঘিরে এমন কিছু ঘটেছে যেটি আগামী রাজনীতিতে বিএনপির অবস্থান, জয় পরাজয়, এটা মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। বক্তব্যের শুরুটা করি একেবারে শেষ অংশ দিয়ে। অনুষ্ঠানে জনাব তারেক রহমান সাহেব খুব আবেগ ঘন বক্তব্য দিয়েছেন। আমি শুনেছি অন্যের মুখে, তার বক্তব্য আমি নিজে কানে শুনিনি, কিন্তু সেই বক্তব্য নিয়ে যারা উপস্থিত ছিলেন তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, যাদের সঙ্গে আমার কথা হয়েছে, যারা জনাব তারেক রহমান সাহেবের বাবার সঙ্গে রাজনীতি করেছেন এবং অনেক সিনিয়র, যাদের বয়স ৭৫-এর উপরে, তো তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। তারা সবাই মানে তারেক রহমান সাহেবের বক্তব্যে বাকরুদ্ধ। তারা নিজেরাও আবেগপ্রবণ, তাদেরও অনেকে অশ্রু সজল নেত্রে তাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন। বক্তব্যের সময় তিনি নানা কথা বলেছেন, নেতাকর্মীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, সেগুলি নিয়ে কথা বলবো। তার আগে যেটা বলা প্রয়োজন সেটা হলো, কথা বলতে বলতে তিনি একসময় খুব আবেগপ্রবণ হয়ে গেছেন এবং আবেগপ্রবণ হয়ে তার চোখ অশ্রু সজল হয়ে পড়েছিল। তিনি অশ্রুপাত করেছেন কিনা বা কান্না করেছেন কিনা বলতে পারবো না, তবে তার চোখে পানি দেখে তার যারা ভক্ত অনুরাগী, দলের নেতাকর্মী, সবাই আবেগপ্রবণ হয়েছেন। অনেকে অশ্রু সজল হয়েছেন, অনেকে বাকরুদ্ধ হয়েছেন, অনেকে কেঁদেছেন। এই হলো খবর। এটি বিএনপি রাজনীতিতে অভূতপূর্ব ঘটনা। এর কারণ হলো, বিএনপির ৩ জন ব্যক্তি প্রাণপুরুষ। প্রথমে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা উদাহরণ হিসেবে দেখি, তো তিনি সবসময় একজন হার্ড ম্যান ছিলেন, মানে আয়রন ম্যান ছিলেন। তার হাসি মুখের ছবি বা খুব যাকে বলা হয় হেসে হেসে কথা বলছেন, ফ্ল্যাটারিং করছেন, এরকম কোনো ঘটনা দেখা যায় না। বড় জোর মুচকি হেসেছেন। এটা হলো জনাব জিয়াউর রহমান সাহেবের ক্ষেত্রে। এবং তিনি কখনো কেঁদেছেন, আবেগপ্রবণ হয়েছেন, নিজের দুর্বলতা প্রকাশ করেছেন, অন্য সব রাজনীতিবিদদের মতো এরকম কোনো ঘটনা নেই। তো এরশাদ বা বঙ্গবন্ধু বা অনেকে এরকম কাজ করেছে, কিন্তু সেটা তিনি করেননি। এই অবস্থাতে তার বিয়োগাত্মক মৃত্যু ঘটেছে। বেগম জিয়া আসলেন। বেগম জিয়া এবং তার পরিবার জিয়াউর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে কেঁদেছেন, অনেক কেঁদেছেন, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজনীতিতে এসে তিনি একবারই কেঁদেছেন, আর কখনো তিনি কাঁদেননি। কখনো রাগ হয়েছেন, কখনো দৃঢ়তা দেখিয়েছেন, কখনো বিরক্তি প্রকাশ করেছেন, কখনো বকা দিয়েছেন। এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি যেভাবে সবাইকে চুপ থাকার কথা বলেছেন, মানে এটা বিরল। তো সেই বেগম জিয়া যখন কাঁদলেন, কখন কাঁদলেন? যখন তার বাড়িটি ভেঙে ফেলা হলো এবং সেই বাড়ি থেকে নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে তিনি যখন ফিরে এলেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেঁদে দিলেন। এই দৃশ্য আমরা কখনো বেগম জিয়ার কাছ থেকে আশাও করিনি, দেখিনি, কিন্তু তিনি সেদিন কেঁদেছেন। এবং তার সেই কান্না বিএনপির সমস্ত নেতাকর্মীদের হৃদয় ভেঙে গিয়েছিল এবং অনেকে, যাকে বলা হয়, সেই দৃশ্য যতদিন বেঁচে থাকবেন ভুলতে পারবেন না। কিন্তু ব্যাপার হলো যে সেই দিন তার যে কান্না, সেই কান্নার ফলে তার ভিতরে যে আয়রন লেডি বা আপোষহীন নেত্রী, তো এই জিনিসগুলো যে ছিল, এটি ধীরে 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 যাকে বলা হয়
বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংক্রমিত হতে থাকে, তারা সফট হতে থাকে। তারা আপোষহীন নেত্রীর কর্মী হিসেবে আপোষ করার জন্য নিজেদের শরীর এবং মন তারা প্রস্তুত করতে থাকে, এবং ওই যে বেগম জিয়ার যে কান্না, সেই কান্নাটা এখানে চলে আসছে। বেগম জিয়া 1/11 সময় কেঁদেছেন, বিশেষ করে তার মা যখন মারা গেলেন তখন কেঁদেছেন। যখন কোকো মারা গেল তখন তিনি কেঁদেছেন। তারপর যখন বিচার চলছিল এবং কাঠগড়াতে যখন কোকেকে আনা হলো, অসুস্থ কোকেকে আনা হলো, তখন তিনি স্থির থাকতে পারেননি। তিনি কাঠগড়া থেকে এসে কোকোকে স্পর্শ করে কেঁদেছিলেন। এই বিষয়গুলো ছিল মানবিক, এর সঙ্গে কোনো রাজনীতি ছিল না। কিন্তু তার বাড়ি ভাঙার ঘটনার পরে, বিকজ বাড়ির যে ভাঙা, এই বাড়ি ভাঙার বিষয়টি ছিল অ্যাবসলিউটলি একটা কনস্পিরেসি, এবং বেগম জিয়াকে এবং জিয়া পরিবারকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়া, ভয় দেখানো, মানসিকভাবে ভেঙে ফেলার জন্য শেখ হাসিনার যে কৌশল ছিল, সেই কৌশলে তিনি সফল হয়েছেন এবং বেগম জিয়া কেঁদেছিলেন। ফলে আপনি চিন্তা করুন, যেদিন থেকে বেগম জিয়া কেঁদেছিলেন সেই দিন থেকে বিএনপির নেতাকর্মীদের যে সাহস, শক্তি, এটা কিন্তু জ্যামিতিক হারে কমেছিল। আর বিএনপি দাঁড়াতে পারেনি এবং এখন পর্যন্ত নয়। এবার আসি তারেক রহমান সাহেব সম্পর্কে। তারেক রহমান সাহেবকে অনেক জুলুম করা হয়েছে 11 সময়, কিন্তু আমরা কখনো তাকে কাঁদতে দেখিনি, দুর্বল দেখিনি, অস্ত্র সজল দেখিনি। মাঝে মধ্যে তিনি হয়তো হতাশ হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, তাও খুবই সীমিত আকারে। মানে তার কণ্ঠ উঁচু হয়েছে, তিনি অশ্লীল শব্দ উচ্চারণ করেছেন, বাজে কথা বলেছেন, এমন দৃশ্য আমরা কখনো দেখিনি। তো সেই দিক থেকে দূরদেশে থেকেও তিনি তার রাগ, ক্রোধ, এটিকে হজম করেছেন। সবসময় একটা ক্ষমার দৃষ্টিতে তিনি সব কিছু দেখার চেষ্টা করেছেন, এবং তিনি যে একজন লিবারেল ডেমোক্র্যাট বা ডেমোক্র্যাটিক লিডার, এটা প্রমাণ করার জন্য তিনি চেষ্টা করেছেন। তার ভাষা সংযত করেছেন, ব্যক্তিত্ব সংযত করেছেন, এবং গত 1 বছর ধরে তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন তার অতীতের যে কর্মকাণ্ড, কথাবার্তা, সেটাকে আরও রাষ্ট্রনায়কোচিত করার জন্য তার যথেষ্ট প্রস্তুতি ছিল। তো সেই মানুষটি যখন নেতাকর্মীদের সাথে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং কেঁদেছেন বা অশ্রুসজল হয়েছেন, বাকরুদ্ধ হয়েছেন, তার চোখ বাষ্পায়িত হচ্ছে, এবং তার সেই দৃশ্য দেখে নেতাকর্মীরা আবেগপ্রবণ হয়েছেন, এটা এই ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনের পথে একটা বিরাট বাধা হয়ে গেল। এর কারণ হলো যে প্রকৃতি মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটায়, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, কিন্তু যিনি চেয়ারে বসা থাকেন, নেতা বসা থাকেন, নেতার মনের মধ্যে সবার আগে যে আশঙ্কাটা জমা হয় বা যে সম্ভাবনাটা জমা হয়, সেটা প্রকৃতিগতভাবে নেতা বুঝতে পারে, কর্মীরা বুঝতে পারে না। যখন সকল কর্মীরা বুঝতে পারে যে পরাজয় অনিবার্য, তখন নেতা বুঝতে পারে যে এখানে জয় অনিবার্য, এবং এভাবে নেতা যখন বুঝতে পারে তখনই সেখানে বিজয় হতে পারে দল, রাষ্ট্র, সেনা, মানে সেনাপতি বা কোনো যুদ্ধযাত্রা। আবার দেখা গেল যে সবাই জয়ের ব্যাপারে খুব উৎসাহী, শতভাগ জয়ের ব্যাপারে নিশ্চিত, কিন্তু নেতা বুঝতে পারেন যে এখানে জয় হবে না। তিনি বিষণ্ণ, অশ্রুসিক্ত, এবং বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে পরাজিত হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। নেতা বুঝতে পেরেছিলেন যে এখানে এই ঘটনাই ঘটবে। তো সেক্ষেত্রে গত 1 বছরে বিএনপি আজকের এই, যদি ধরুন অক্টোবর মাসটা বাদ দেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত ধীরে ধীরে কমেছে, কিন্তু গত 14 মাসে আপনি যদি ধরেন তাহলে 280টি আসন নিয়ে বিএনপি জয়লাভ করবে। এটা পুরো 2025 সন পর্যন্ত সাধারণ ন্যারেটিভ ছিল, 2024 সন ধরে। 2025 সনে এসে এপ্রিল মে পর্যন্ত এসে এটাকে কেউ কেউ 250, কেউ কেউ 260 বলেছেন যে এতটি আসন নিয়ে তারা জয়লাভ করবে। কিন্তু এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কিনা,
তারেক রহমান সাহেব আসতে পারবেন কিনা, আর নির্বাচন হলে বিএনপি শতভাগ বিজয়ী হবে কিনা, এই পুরো বিষয়গুলো প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে দল এবং তারেক রহমান সাহেব নিজে। অধিকান্ত উনি দেশের বাইরে আছেন। দলের হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে। তার মধ্যে প্রধানতম কারণ হলো চাঁদাবাজি, মাস্তানি, অনিয়ম। এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন মোটামুটি একটু অনেস্ট, সেনাবাহিনী বলেন, পুলিশ, বিডিআর, আনসার যারা বলেন, বিএনপির চাঁদাবাজ যারা গ্রুপ রয়েছে তাদের ব্যাপারে তাদের যে বিরক্তি এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে যে যদি সুযোগ আসে তাহলে সেক্ষেত্রে বিএনপির চাঁদাবাজদেরকে যে বাটাম দেয়া হবে, যে ডলা দেয়া হবে, সে ডলা গত 50 বছরে কাউকে দেওয়া হয়নি। এমনকি রক্ষী বাহিনীও সে ডলা দিতে পারেনি। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটা বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা বুঝতে পারছেন। এখানে দলের অনেক বড় বড় নেতার বিরুদ্ধে যেভাবে অর্থ কেলেঙ্কারি, যেভাবে নৈতিক ভ্রষ্টতা, যেভাবে চাঁদাবাজি এবং ফ্যাসিবাদের দোসর যে সকল ব্যবসায়ী রয়েছেন, বিতর্কিত ব্যবসায়ী, তাদের সঙ্গে দহরম মহরম এবং লেনদেনের যে সকল কথাবার্তা এখন ওপেন সিক্রেট, এবং যেভাবে ওয়াজের ময়দানে, মসজিদে, মন্দিরে বিভিন্ন ধর্মগুরু যাদেরকে যারা বিশ্বাস করেন, বিশেষ করে চরমনায়ের পীর সাহেব, তারা বিএনপি বিরোধী যে ন্যারেটিভ তৈরি করেছেন, কিংবা বিএনপির যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল, বিশেষ করে জামাত এবং তাদের যারা সংগঠন, এনসিপি, তাদের যারা সংগঠন রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলেছেন, এটি একটি রাজনৈতিক দলের জন্য ভীষণ রকম অবমাননাকর, কষ্টকর। এবং সেই কষ্টটা যদি কেউ অনুভব করেন, তার মধ্যে, এই দলের মধ্যে সঙ্গতের কারণেই জনাব তারেক রহমান সেটা বেশি হৃদয়ঙ্গম করবেন এবং তাকে বেশি কষ্ট দেবে। ফলে তার অসহায়ত্ব, ফলে তার যে এই মুহূর্তে ইনঅ্যাক্টিভনেস বা তার যে অপারগতা, পুরো বিষয়গুলো নিয়ে তাকে নিজের অজান্তে সেই নেতাকর্মীদেরকে দেখে, মনোনয়ন প্রত্যাশীদের দেখে তিনি তার সেই আবেগকে ধরে রাখতে পারেননি। এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছেন, যে আমি প্রথম থেকে বলে আসছি, মানে গত 1 বছর যাবত তিনি বলে আসছেন যে যেভাবে আপনারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন এবং যেভাবে আপনাদের কনফিডেন্স লেভেল রাইজ করেছে, এটা আমি কখনো সমর্থন করি না। তিনি বলেছেন যে আমি মনে করি যে ক্ষমতায় যাওয়াটা খুবই কঠিন একটা বিষয়। এবারে নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে, এবং এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে, সেই গত 1 বছর আগে আমি যে কথা বলেছিলাম তার চেয়ে আরও পরিস্থিতি জটিল হয়েছে। তিনি বলেছেন যে রাজনীতিতে এখন দেশি এবং বিদেশি নানা রকম চক্রান্ত চলছে। সেই চক্রান্তের মধ্যে নির্বাচন হওয়া, নির্বাচনে জয়লাভ করা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দলের অস্তিত্ব ঠিক রাখা। সেই দলের অস্তিত্ব ঠিক রাখাটা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এজন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন, নির্বাচন, ইলেকশন, দলের মনোনয়ন, এটাকে সেকেন্ডারিতে রেখে এই দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপনারা সর্বোচ্চ শক্তি নিয়োগ করেন এবং দল যাকে সিদ্ধান্ত দেবে তার ব্যাপারে আপনারা সবাই নমনীয় থাকবেন। কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দলের অস্তিত্বই থাকবে না। আর এই কথা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে তার নিজের মায়ের কথা বলেছেন যে দেখুন, আপনাদের জন্য আমার মা আজকে কি অবস্থা, তার জীবন গেছে, যৌবন গেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আছেন। আপনাদেরকে ভালোবেসে তিনি লন্ডনের সেই জীবন তিনি বেছে নেননি। সন্তানের স্নেহ, পুত্রবধূর আদর, নাতনি জায়মার সান্নিধ্য, কোনো কিছু তাকে আটকে রাখতে পারেনি। সুদূর প্রবাসে তিনি চলে গেছেন। আপনারা যদি সফল হন, তিনি তার এই জীবন সায়ানে এসে নিজেকে যাকে বলা হয় সফল অনুভব করবেন। আর আপনারা যদি ব্যর্থ হন তাহলে এই জীবন সামনে এসে তাকে আবার কাঁদতে হবে। তো এরকম মানে আমি যেহেতু তার বক্তব্য শুনিনি, তার বক্তব্যের ভাবার্থ এরকম হতে পারে। তারপর তিনি তার নিজের কথা বলছেন যে এতদিন ধরে আমি এই প্রবাসে আছি, আপনাদেরকে ছেড়ে আছি, এবং কোন পরিস্থিতি কিভাবে আছি আপনারা খুব ভালো করে জানেন।
এবং সঙ্গত কারণ এই কথাগুলো বলার সময় নিঃসন্দেহে তার ভাইয়ের কথা তার মনে পড়েছে, কোকোর কথা তার মনে পড়েছে, যাকে তিনি খুব স্নেহ করতেন। তার মনে পড়েছে তার পিতার কথা, এবং সব মিলিয়ে হয়তো তিনি অশ্রুসিক্ত হয়েছেন, এবং এটা তার নেতাকর্মীদেরকে ভীষণভাবে আবেগ আপ্লুত হয়েছে। কিন্তু মূল ব্যাপার হলো যে ঘটনা এখানে, এটা শুনতে ভালো, দেখতে ভালো, কিন্তু রাজনীতির ময়দানে এই যে পরিবেশ এবং পরিস্থিতি যেভাবে সৃষ্টি হলো, এই সৃষ্টি হওয়ার ফলে বিএনপির যারা প্রতিপক্ষ তারা এটাকে অ্যাজ এ অপরচুনিটি হিসেবে গ্রহণ করবে যে বিএনপির নৈতিক মনোবল ভেঙে গেছে, বিএনপি ভয় পাচ্ছে, বিএনপির মধ্যে আশঙ্কা এবং শঙ্কা দেখা দিয়েছে, এবং এই আশঙ্কা এবং শঙ্কা নিয়ে বিএনপি এগোতে পারবে না, কাজেই তারা তাদের আক্রমণ বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত হলো যে বিশৃঙ্খলা, যে অপরাধ বিএনপির দুর্নীতিবাজদেরকে গ্রাস করেছে, এই যে তারেক রহমান সাহেবের যে বিনম্রতা, এটি তাদেরকে আরো আহ্লাদিত করবে। এর কারণে তারা ধরেই নিয়েছে যে তারা খুব অল্প সময় পেয়েছে, কাজেই যত পাও নগদ নারায়ণ নিয়ে তাড়াতাড়ি কিভাবে পালানো যায়, কিভাবে নিরাপদ থাকা যায়, বা যারা ভবিষ্যতে এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে যারা আসবেন তাদের সঙ্গে কী করে নেগোসিয়েশন করা যায়। ঠিক আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তিদের মতো দেখুন, আওয়ামী লীগের সব ধনী দুর্নীতিবাজরা নিরাপদে পালিয়েছেন, একজনও ধরা পড়েনি, এবং তাদের সহায় সম্পত্তি ঠিকই এখন লালিত পালিত হচ্ছে। তো সেই দিক থেকে এখন যারা অপকর্ম করছে, অবাক করার ব্যাপার হলো তারা বিএনপির লোক, কিন্তু তারা চাইবে না বিএনপি ক্ষমতায় আসুক, কেন বিএনপি ক্ষমতায় আসলে প্রথম যে অ্যাকশন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপিকে নিতে হবে, কোনো ওয়ে নেই। কাজেই তারা মনে প্রাণে চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় না আসুক, তারা মনে প্রাণে চাচ্ছে যে তারেক রহমান সাহেব না আসুক। এর কারণ হলে এখন তিনি দূরের থেকে হয়তো বড়দের একটা টেলিফোন করছেন, দল থেকে বহিষ্কার করছেন, কিন্তু তিনি যদি বাংলাদেশে আসেন তখন তিনি ইচ্ছা করলে তার দলের যারা অবাধ্য নেতাকর্মী, দুর্নীতিবাজ নেতাকর্মী, তিনি অনেক বেশি তাদের প্রতি রূঢ় হতে পারবেন। তো কাজেই দলের যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছেন তারা প্রাণান্ত চাইবেন যে জনাব তারেক রহমান সাহেব যেন না আসেন, এবং ইলেকশন যেন না হয়, এবং বিএনপি যেন ক্ষমতায় না আসে। তারা এই যে বর্তমান যে সময়টা যেভাবে যাচ্ছে এভাবেই যাক না, যদি আরও 1 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, ক্ষতি কি? তাদের তো ক্ষতি নেই, ক্ষতি হতে বিএনপির সাধারণ নেতাকর্মীদের। ফলে কাজেই এই যে বিএনপির যে কান্না, এই কান্না বিএনপিকে আরো বহুদূর পর্যন্ত নিয়ে যাবে ভোগান্তির বোঝা হয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।